২০১৩ সালে আমেরিকার প্রভাবশালী সংবাদ মাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে দেখানো হয় কিভাবে আরব বিশ্বের ৫টি দেশ ভেঙে ১৪টি দেশে রূপান্তরিত হয়েছে এবং সেখানে দেখানো হয় কিভাবে সৌদি আরবকে ৫ ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা, একটু কল্পনা করুন তো, একটা অদ্ভুত সকাল, ঘুম থেকে উঠে মোবাইলটা হাতে নিয়ে দেখলেন মিডল ইস্ট বা মধ্যপ্রাচ্যের ম্যাপটা পুরোপুরি বদলে গেছে। আপনি যে সৌদি আরবকে চিনতেন সেটা ভেঙে ৫ টুকরো হয়ে গেছে। যে সিরিয়া আর ইরাককে ম্যাপে দেখতেন সেগুলো আর আস্ত নেই। ছোট ছোট ৪-৫টা নতুন দেশ গজিয়ে উঠছে। অবিশ্বাস্য, আর কোনো থ্রিলার সিনেমার গল্প মনে হচ্ছে, তাই না? কিন্তু শকিং বিষয় হলো, আজ থেকে ঠিক ১৩ বছর আগে ২০১৩ সালে আমেরিকার সবচেয়ে প্রভাবশালী এবং হোয়াইট হাউসের ভেতরের খবর রাখা পত্রিকা দ্য নিউ ইয়র্ক টাইমসে অবিকল এই ম্যাপটাই ছাপানো হয়েছিল। টাইটেল ছিল হাউ 5 কান্ট্রিজ কুড বিকাম 14। এখন প্রশ্ন হচ্ছে, এটা কি শুধু একজন সাংবাদিকের মনের খেয়াল বা আন্দাজে করা কোনো অ্যানালিসিস ছিল, নাকি এর পেছনে লুকিয়ে ছিল ওয়াশিংটন আর তেল আবিবের দশকের পর দশক ধরে তৈরি করা কোনো গোপন ব্লুপ্রিন্ট? আজ আমরা কোনো অফিসিয়াল প্রেস রিলিজ চশমা পরে কথা বলবো না। আজ আমরা একদম সহজ ভাষায় পর্দার পেছনের সে অদৃশ্য হাতটার খোঁজে নামব। মেলাবো এমন কিছু ডট যা দেখার পর মিডল ইস্টের বর্তমান যুদ্ধগুলোকে আপনার আরও বিচ্ছিন্ন কোনো ঘটনা মনে হবে না। মনে হবে সব কিছুই যেন একটা মাস্টার থিয়েটারের স্ক্রিপ্ট অনুযায়ী চলছে। হ্যালো ভিউয়ার্স, যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকে তাহলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে চলুন শুরু করা যাক। গল্পের প্রথম ক্ষতটা তৈরি হয়েছিল আজ থেকে ১১০ বছর আগে, ১৯১৬ সালে। প্রথম বিশ্বযুদ্ধ তখন শেষের দিকে, অটোমান সাম্রাজ্য ভাঙার অপেক্ষায়। ঠিক ওই সময়টাতে ব্রিটেনের একজন চতুর কূটনীতিক মার্ক সাইকস আর ফ্রান্সের ফ্রাঁসোয়া জর্জ পিকট একটা অন্ধকার ঘরে ম্যাপ নিয়ে বসলেন। তারা কিন্তু এই অঞ্চলের মানুষের ইতিহাস, তাদের হাজার বছরের সংস্কৃতি বা শিয়া সুন্নির ভেতরের সমীকরণ কোনো কিছুকে পাত্তা দিলেন না। স্রেফ একটা স্কেল আর পেন্সিল নিয়ে আরবের বুকে সোজা সোজা কিছু দাগ কেটে দিলেন। ব্যাস, তৈরি হয়ে গেল কৃত্রিম কিছু দেশ। কিন্তু একটু গভীরভাবে ভাবুন, এটা কি সেফ বোকামি ছিল, নাকি ইচ্ছা করে টাইম বম ফিট করে যাওয়া হয়েছিল? যদি এমনভাবে বর্ডার দেয়া হয় যাতে একটা জাতির অর্ধেক পড়ে এক দেশে আর বাকি অর্ধেক অন্য দেশে, তাহলে এরা কোনোদিন শান্তিতে থাকতে পারবে না। নিজেদের মধ্যে মারামারি করতে এদের ১০০ বছর কেটে যাবে। যেমন ধরুন কুর্দিদের কথা, প্রায় ৩-৪ কোটি মানুষকে কোনো দেশই দেয়া হলো না। তাদের ৪টা আলাদা দেশের বর্ডারে ছড়িয়ে ছিটিয়ে দেয়া হলো যাতে তারা সারা জীবন ওই দেশগুলোর মাথা ব্যথার কারণ হয়ে থাকে। আবার ইরাকে শিয়া মেজরিটি থাকা সত্ত্বেও জোর করে ক্ষমতায় বসানো হলো সুন্নি মাইনরিটিকে। কেন? কারণ একটা অস্থায়ী অশান্তি জিয়ে রাখা। এবার আসি ইতিহাসের সবচেয়ে বিতর্কিত আর রহস্যময় অধ্যায়, ১৯৮২ সালের ইউনান প্ল্যান। ইসরায়েলের ওয়ার্ল্ড জায়নিস্ট অর্গানাইজেশনের একটি হিব্রু জার্নাল কিরুনিম এ একটা আর্টিকেল ছাপা হয়। লেখক উদেত ইয়োনন ছিলেন ইসরায়েলের ফরেন মিনিস্ট্রির সাবেক হাই অফিসিয়াল। এই আর্টিকেল মূল থিমটা যদি আপনি সহজ ভাষায় বোঝেন তাহলে আপনার গায়ের পশম খাড়া হয়ে যাবে। ইয়েনান খুব ঠান্ডা মাথায় লিখেছিলেন, ইসরায়েলের চারপাশে যদি মিশর, সিরিয়া বা ইরাকের মতো শক্তিশালী এবং বড় আরব রাষ্ট্র থাকে তবে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য চিরকাল হুমকি। তাই ইসরায়েলের টিকে থাকার একমাত্র রাস্তা হলো এই আরব দেশগুলোকে জাতিগত আর ধর্মীয় লাইনের টুকরো টুকরো করে দেওয়া হয়। ইয়েনান খুব ঠান্ডা মাথায় লিখছিলেন, ইসরায়েলের চারপাশে যদি মিশর, সিরিয়া বা ইরাকের মতো শক্তিশালী এবং বড় আরব রাষ্ট্র থাকে তবে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য চিরকাল হুমকি। তাই ইসরায়েলের টিকে থাকার একমাত্র রাস্তা হলো এই আরব দেশগুলোকে জাতিগত আর ধর্মীয় লাইনে টুকরো টুকরো করে দেয়া, যাকে পলিটিক্সের ভাষায় বলা হয় বালকানাইজেশন। তিনি সুনির্দিষ্টভাবে ছক এঁকেছিলেন, ইরাককে ভাঙতে হবে ৩ ভাগে, কুর্দিস্তান, সুন্নিস্তান আর শিয়াস্তান। সিরিয়াকে ভাঙতে হবে অ্যালাউট, দ্রুজ ও সুন্নি জোনে। মিশরকে ভাগ করতে হবে খ্রিস্টান আর মুসলিমদের মধ্যে। অফিসিয়ালি ইসরায়েলি সবসময় বলেছে, দূর, এটা তো একজন ব্যক্তির নিজস্ব আইডিয়া, সরকারের পলিসি না। কিন্তু এবার একটু চোখ কান খোলা রেখে ডটগুলো মেলান তো। ১৯৮২ সালের এই থিওরির পর গত ৩০ থেকে ৪০ বছরে মিডল ইস্টের কোন কোন দেশে সবচেয়ে বেশি অশান্ত হয়ে রয়েছে? ইরাক, সিরিয়া, লিবিয়া। ঠিক যে নামগুলো উদেত ইয়োনন আর
তার ডায়েরিতে লিখেছিলেন। এটা কি শুধু কাকতালীয়, নাকি ইয়েমেন প্ল্যানটাই পর্দার আড়ালে ইসরায়েলের আসল ফরেন পলিসি, যা তারা কখনো মুখে স্বীকার করবে না? টানা 30 বছর ধরে ভেতরে চলা সেই ইয়েমেন প্ল্যানের হাওয়া ঠিক 2013 সালে এসে একদম পাবলিকলি ডিক্লেয়ার করা হলো। কোথায়? আমেরিকার সবচেয়ে এলিট নিউজ পেপার দ্য নিউ ইয়র্ক টাইমসে। লেখক রবিন রাইট কোনো সাধারণ সাংবাদিক নন, তিনি মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক ইউএস ইনস্টিটিউট অফ পিস এর একজন স্কলার। যারা ওয়াশিংটনের পলিটিক্স বোঝেন তারা জানেন এই ধরনের ইনস্টিটিউটের স্কলাররা যা লেখেন তা আসলে মার্কিন ইন্টেলিজেন্স বা পেন্টাগনের ভেতরের ইচ্ছায় একটি রিফ্লেকশন। রবিন রাইট তার সে বিখ্যাত ইনফোগ্রাফিক হাউ 5 কান্ট্রিজ কুড বিকাম 14-এ লেখেন, সিরিয়া আর ইরাক অলরেডি শেষ, এগুলো এখন 3 টুকরো হওয়ার অপেক্ষায়। সবচেয়ে বড় বোমাটা ফাটালেন সৌদি আরবকে নিয়ে। ম্যাপে দেখানো হলো সৌদি আরব একটা আস্ত দেশ থাকবে না, এটা ভেঙে হেজাজ, নজদ, আসির সব 5টি ছোট ছোট উপজাতীয় স্টেটে পরিণত হবে। লিবিয়া ভেঙে হবে 3 টুকরো, আর ইয়েমেন হবে 2 ভাগ। রাইট তার আর্টিকেলে খুব নিরীহভাবে বললেন, আরে আমি তো জাস্ট প্রেডিক্ট করেছি মিডল ইস্টের ভেতরে কোন দলই এটা হবে। কিন্তু প্রশ্ন হলো, আমেরিকার একটি টপ নিউজ পেপার হঠাৎ করে মিডল ইস্টের ম্যাপ রিডিজাইন করার স্বপ্ন কেন দেখছে? আল জাজিরা থেকে শুরু করে আরবের অনেক থিঙ্ক ট্যাঙ্ক তখন পরিষ্কার বলেছিল, এটা কোনো জার্নালিজম নয়, এটা হলো আরবের মানুষকে মানসিকভাবে প্রস্তুত করা, যাতে ভবিষ্যতে যখন এই দেশগুলো ভাঙবে মানুষ যেন মনে করে, ও এটা তো হওয়ারই ছিল। আর সবচেয়ে বড় কনস্পিরেসিটা খেয়াল করছেন, পুরো ম্যাপটা ফিলিস্তিন বা প্যালেস্টাইনের নামের কোনো বর্ডারই রাখা হয়নি, যেন সে ভূখণ্ডকে ইসরায়েল পুরোপুরি গিলে খেলেও কারো কিছু বলার থাকবে না। এবার আমরা খতিয়ে দেখব আমেরিকার আসল ভূমিকাটা কী ছিল। 2003 সালে যখন বুশ প্রশাসনে ইরাকে হামলা করলো, তখন মিডিয়াতে বলা হলো সাদ্দামের কাছে নাকি গণবিধ্বংসী অস্ত্র আছে, সেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করা হবে। অথচ পরে প্রমাণিত হলো কোনো অস্ত্রই ছিল না। তাহলে আমেরিকা কেন গেল? সাদ্দাম হোসেনকে সরানোর পর আমেরিকা ইরাকের পুরো রাষ্ট্র কাঠামো, পুলিশ, মিলিটারি এক ছটকায় ভেঙে দিল। ফলে যা হওয়ার তাই হলো, পুরো দেশ শিয়া সুন্নি দাঙ্গা লেগে গেল, লাখ লাখ মানুষ মারা গেল, আর সে শূন্যতা থেকে জন্ম নিল আইএস। একইভাবে 2011 সালে লিবিয়ার ন্যাটো গিয়ে গাদ্দাফিকে মারল। লিবিয়া আজ 2 ভাগে ভাগ, ঠিক নিউ ইয়র্ক টাইমসের ম্যাপের মতো। একইভাবে 2011 সালে লিবিয়ার ন্যাটো গাদ্দাফিকে মারল, লিবিয়া আজ 2 ভাগে বিভক্ত। এ পুরো প্যাটার্নকে পলিটিক্যাল সায়েন্সে বলা হয় কন্ট্রোল কাউস বা নিয়ন্ত্রিত বিশৃঙ্খলা। কনস্পিরেসি থিওরি বলে আমেরিকা কোনো দেশে শান্তি প্রতিষ্ঠা করতে যায়নি, তাদের মেইন গোল ছিল আরবের শক্তিশালী দেশগুলোর মেরুদণ্ড ভেঙে দেয়া। একটি দেশ যখন গৃহযুদ্ধে ছারকার হয়ে যায়, তখন সে আর আমেরিকার তেলের ডমিনেশনের বিরুদ্ধে কথা বলতে পারে না। সে আর কোনোদিন ইসরায়েলের দিকে চোখ তুলে তাকাতে পারবে না। ইরাক ধ্বংস, সিরিয়া পঙ্গু, লিবিয়া শেষ, তাহলে বাকি রইল কে? ইরান আর সৌদি আরব। সৌদিকে ভাঙার ছক 2013 সালে ম্যাপে দেখানো হয়েছে, আর ইরানকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চেষ্টা চলছে। এটা যদি গ্র্যান্ড ডিজাইন না হয়, তবে ডিজাইন কাকে বলে? সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই নোংরা খেলায় পশ্চিমা বা ইসরায়েলি মাস্টারমাইন্ডরা কিন্তু নিজেরা সবসময় মাঠে নামে না। তারা আরবের ভেতরে পাওয়ার পলিটিক্সকে খুব চমৎকারভাবে এক্সপেরিমেন্ট করে। আরব বসন্তের পর সংযুক্ত আরব আমিরাত আর সৌদি আরব যখন দেখলো যে তাদের নিজেদের রাজতন্ত্র হুমকির মুখে, তখন তারা নিজেদেরকে টিকিয়ে রাখতে আমেরিকার সাথে আরও ক্লোজলি কাজ করা শুরু করলো। তারা ইয়েমেনে যুদ্ধ শুরু করলো, সিরিয়ায় বিদ্রোহীদের বিলিয়ন বিলিয়ন ডলার ফান্ডিং করলো, লিবিয়ায় নিজেদের পছন্দের গ্রুপকে অস্ত্র দিল। ফলাফল আলটিমেটলি কিন্তু লাভ হলো ওয়াশিংটন আর তেল আবিবের, কারণ আরব রাজারা নিজেদের স্বার্থে লড়তে গিয়ে পুরো মিডল ইস্টকে আরও বেশি ভেঙে ফেললো। একে বলে দ্য নিউ সাইকেল স্পিকার। আগে বর্ডার দিত বিদেশি শক্তিরা, আর এখন বিদেশি শক্তির ইন্ধনে আরবের ভেতরের মানুষরাই নিজেদের ভাইদের কাটাকাটি করে নতুন বর্ডার বানাচ্ছে। তাহলে আমরা যদি শুরুর সেই 2013 সালের ম্যাপ, 1982 সালে ইউনিয়ন প্ল্যান আর গত 2 দশকের যুদ্ধগুলিকে এক লাইনে দাঁড় করায় কি দেখতে পাই? হ্যাঁ, অফিসিয়ালি আমেরিকা বা ইসরায়েল কখনো স্বীকার করবে না তাদের মিডল ইস্ট ব্রেকিং প্ল্যান আছে। তারা এগুলোকে বলবে ভুল পলিসি বা গৃহযুদ্ধ। কিন্তু ইতিহাস আর জিও পলিটিক্স এতটা সরল নয়। কোনো একটা ঘটনা একবার ঘটলে সেটাকে দুর্ঘটনা বলা যায়, 2বার ঘটলে কাকতালীয় বলা যায়। কিন্তু দশকের পর দশক ধরে যদি একই প্যাটার্নে একের পর এক শক্তিশালী আরব দেশ ধ্বংস হতে থাকে, তবে ম্যাপের প্রেডিকশনের সাথে হুবহু মিলতে থাকে, তখন সেটাকে মাস্টার প্ল্যান ছাড়া আর কি বলা যায়? পশ্চিমা থিঙ্ক ট্যাঙ্কগুলো যেটা আজ থিওরি হিসেবে লেখে, তাদের মিলিটারি সেটা আগামী দশকে বাস্তবে রূপান্তর করে।
আর মাঝখান থেকে বলির পাঠা হয় মিডল ইস্টের কোটি কোটি মানুষ, সাধারণ মানুষ। এখন শেষ প্রশ্নটা আপনাদের কাছে রাখছি, আপনাদের কি মনে হয় 2013 সালে নিউ ইয়র্ক টাইমসের সে 5 দেশ ভেঙে 14 দেশ হওয়ার ম্যাপটা কি শুধুই একটা ভবিষ্যৎবাণী ছিল, নাকি এটা আসলে কোনো গ্র্যান্ড পলিসির যা আমাদের চোখের সামনে ধীরে ধীরে সত্য করা হচ্ছে? কমেন্ট করে আপনাদের মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো জিওপলিটিক্যাল থ্রিলারে। ধন্যবাদ।